This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে চোখ রাখবো, আপনারা জানেন তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে। আর এই মুহূর্তে তা নিয়েই রাজ্য রাজনীতি সরগরম। আরজিকর ইস্যুতে তিনি মুখ খুলেছিলেন, সেই কারণেই কি শাস্তি পেতে হলো শান্তনু সেনকে, এ প্রশ্ন উঠছে। অন্যদিকে আরাবুল ইসলাম, তাকে কেন সাসপেন্ড করা হলো? শওকত মোল্লার সঙ্গে টানাপোড়েনের কারণেই কি তাকে সাসপেন্ড করলো দল? আর এই বিষয় নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। তৃণমূলের অন্দরে আদি নব্য দ্বন্দ্বের তত্ত্ব বিরোধীদের। আরজিকর কাণ্ডে খোলাখুলি মত প্রকাশ করে একজন দলীয় নেতৃত্বের বিরাগভাজন হয়েছিলেন, আরেকজন ভাঙড়ে ফিরতে না ফিরতেই মাথাচাড়া দিয়ে উঠেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুক্রবার দুজনই দল থেকে সাসপেন্ড হলেন। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবং ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। দলকে যারা অস্বস্তিতে ফেলছে, দল তাদেরকে রেয়াত করবে না। একদিকে আরাবুল ইসলাম আর অন্যদিকে শান্তনু সেন, এই দুই তৃণমূল কংগ্রেস নেতাকে সাসপেন্ড করে এই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। শান্তনু সেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। তার স্ত্রী কাকলি সেন এখনও কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার সহযোগীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শান্তনু সেন। সূত্রের দাবি, এর জেরেই দলীয় মুখপাত্রের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর দল থেকেই সাসপেন্ড। নেপথ্যে কি আরজিকর ইস্যু? স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আরজিকরে যে দুর্নীতি চক্র বাসা বেঁধেছিল, এই স্বনামধন্য আশিস পান্ডে যে আজকে জেল খাটছে, সে রাত 12:15টায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে, ভয় দেখিয়েছে, আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে। দলের স্বার্থে একটা কথা কোনোদিন কোনো জায়গায় বলিনি। কে হয়তো অনেকের কাছে বোঝানোর চেষ্টা করেছে বা করছে যে আরজিকরের ঘটনা বা আরজিকরের স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি আমি মদত দিয়েছি। স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে? রাজনৈতিক মহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত শান্তনু সেন। সেই তিনিই সাসপেন্ড হওয়ায় স্বাভাবিকভাবেই নানা মহলে জল্পনা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সিপিএম করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেস করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয়, আমাকে যেমন রাজ্যসভার এমপি বা মুখপাত্র মমতা ব্যানার্জি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জি করেছেন। তাহলে মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে অভিষেক ব্যানার্জি যদি কিছু কাজ করে, আমি আমার পেশাগত দক্ষতা দিয়ে যদি সেই তার কাজের পাশে দাঁড়াই, এটাতে অন্যায় আছে কিছু? তৃণমূল থেকে সাসপেন্ড ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামও। মাসখানেক আগে ভাঙড়ে প্রত্যাবর্তনের পর আরাবুলের সঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দ্বন্দ্ব চরমে পৌঁছয়। সেই ঘটনার জেরেই কি সাসপেন্ড আরাবুল? ভাঙড়ের হাতিশালাতে উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের। এই মুহূর্তে শওকত মোল্লা ঘনিষ্ঠ খাইরুল ইসলাম সহ অন্যান্যরা তারা হাতিশালাতে উপস্থিত হয়েছেন এবং মিষ্টি মুখ করার পরে তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। এদের লড়াইয়ের ফলে বিগত কয়েকটা দিন ধরে সাধারণ মানুষ ভাঙড়ে অতিষ্ঠ হয়ে উঠছিল। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যদি তড়িঘড়ি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়, তাহলে শওকত মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে? স্বাভাবিকভাবেই তৃণমূলের জোড়া সাসপেনশন নিয়ে চাপানুতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি তার ভাইপোর মধ্যে একটা তুমুল একটা অশান্তি শুরু হয়েছে নাকি, মানে এগুলো আমরা শুনতে পাই। এবং এই শান্তনু সেন হচ্ছে অভিষেক ব্যানার্জির লবি। আরাবুল এবং শওকত মোল্লার মধ্যে এটা সম্পূর্ণ সিন্ডিকেট, টাকা পয়সা তোলাবাজি, এই বিষয় নিয়ে। অভয়াকাণ্ডের পর খানিকটা প্রতিবাদ করতে দেখা গেছিল শান্তনু সেনকে। নেতৃত্ব সহ্য করতে পারে? লুঠের ভাগ একতরফা, একমুখী, এক হাত দিয়ে যেন কালীঘাটে আসে, তার ব্যবস্থা। সেই কারণেই আরাবুল সাসপেন্ড। খুবই তাৎপর্যপূর্ণ, আরাবুল ইসলাম আদি গোষ্ঠীর ঘনিষ্ঠ আর শান্তনু সেন নবীনপন্থী তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ। দুই গোষ্ঠীর দুই নেতা, কিন্তু দলকে অস্বস্তিতে ফেলেছেন, তাই নেতৃত্ব কোনোভাবেই রেয়াত করবে না, এই বার্তাকে আরও একবার স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস। সৌরভ গুহ, সত্যজিৎ মণ্ডল এবং সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এক প্রসূতির মৃত্যু হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন প্রসূতি।
তুমুল উৎকণ্ঠা তাদের পরিবারের সদস্যরা। স্যালাইন কাণ্ডে সবথেকে বড় প্রশ্ন, যে সংস্থার স্যালাইন সরকারি নিজের পোর্টালে ব্ল্যাকলিস্ট করেছে, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে হাসপাতালগুলোকে, সেই স্যালাইন ব্যবহার হলো কি করে? এরকম ধরনের ঘটনা ঘটবে একটা জেলা হাসপাতালে, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে? আজকে আমার হয়েছে, কালকে অন্য লোকের হবে। একজনের সঙ্গে হয়েছে, যদি আর কারো সঙ্গে হয়, এই ভয়টাই এখন তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের মধ্যে থাকা কয়েকটি পরিবারকে। বিতর্কিত স্যালাইনের বিষে এখনো হাসপাতালেই যে ভর্তি আরো কয়েকজন প্রসূতি, কেউ জানতেই পারছেন না কেমন আছে তাদের পরিবারের সদস্য। হঠাৎ করে এই অবনতিটা কেন? কিছু বলছে ডাক্তার? ডাক্তারটা কিছু বলছেন, চাপা দিয়ে রেখেছে, কিছু বলছেন। হাসপাতাল কিছু বলছে? হসপিটালও কিছু বলছেন। সবকিছু জিনিস চেপে রেখেছে, কি হয়েছে, কি ভুলটা, কি চিকিৎসা, কি ভুল করেছে সেটাও তো বলছেন। ভয়টা আরো জাঁকিয়ে বসছে যখন চাওয়া হচ্ছে রক্ত, বলা হচ্ছে ডায়ালিসিসের কথা, কলকাতা থেকে আনতে পাঠানো হচ্ছে ইনজেকশন। ব্লাড দিয়েছে, পুরো লিখে দিয়েছে, সেখান থেকে কলকাতাতে সেটা নিয়ে আসবে, অ্যাম্বুলেন্স সঙ্গে গেছে। অ্যাম্বুলেন্সের সঙ্গে আপনাদের সবাই মিলে গেছে, যাদের কাছে চেয়েছে, যাদের পেশেন্ট ছিল। আমাদের রোগীর কেস এরকম হলো কেন? আপনার কে ভর্তি আছে? আমার নিজের মেয়ে। আপনার মেয়ে ভর্তি আছে? হ্যাঁ। তারা তো বলতে পারতো স্যালাইন কম আছে, এখন সিজার হবে না। কি অবস্থা মেয়েকে দেখেছেন? গেছি দেখতে, দেখে তো ফিরে আসতে পারেনি। ভুল হলে একজন, কারো শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা হলে একজন, কিন্তু 7-8 জনের সঙ্গে এই একই ঘটনা, সবার শারীরিক সমস্যা একই রকম দেখা যাচ্ছে ডেলিভারির পর থেকে, সিজারের অপারেশন হওয়ার পর থেকে, কি করে সম্ভব? এই প্রশ্নগুলোই কিন্তু উঠতে শুরু করেছে। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? রোগীর আত্মীয়রা উদ্বিগ্ন, অথচ যে সংস্থা স্যালাইন ব্যবহার করে এই অবস্থা, তার মালিক কিছুই জানেন না। খুব সহজেই বলছেন সে কথা, কেউ নাকি তাকে কিছু জানায়নি। এখন কোনো ইন্টিমেট নেই, এখন হয়তো কালকের ইয়েতে কিংবা কালকে ইনভেস্টিগেশন যখন আমরা জানতে পারি, হয়তো চিঠি দিয়ে মেল টেল আসবে, এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। কিন্তু এবারই তো প্রথম নয়, গত বছর থেকেই এই সংস্থার নামে অভিযোগ। নভেম্বর 2024 কর্ণাটকে স্যালাইনে মৃত্যু 4 প্রসূতির। তদন্তে উঠে আসে শিলিগুড়ির একটি সংস্থার তৈরি স্যালাইনে মৃত্যু। দেশ ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগকে তদন্তের অনুরোধ কর্ণাটক সরকারের। ডিসেম্বর 2024 কর্ণাটক সরকারের অনুরোধে অভিযুক্ত সংস্থার কারখানা পরিদর্শন ড্রাগ কন্ট্রোল বিভাগের। পরিদর্শনে সংস্থার তৈরি একাধিক মেডিকেল পণ্যের মান খারাপ বলে উল্লেখ। জানুয়ারি 2025 সংস্থার তৈরি 14টি পণ্য ব্ল্যাকলিস্ট। রাজ্যের কোনো সরকারি হাসপাতাল যাতে সংস্থার পণ্য বরাদ দিতে না পারে, সেজন্য পণ্যগুলি সরকারি পোর্টালে ব্লক। না, সংস্থার কর্ণধার গত বছরের ঘটনা সম্পর্কেও বিশেষ কিছুই জানেন না। আমাদের কাছে কর্ণাটক গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল লেটার আসেনি কি আপনাদের এই প্রোডাক্টে মানুষ মারা গেছে, বুঝেছেন? আমাদের কাছে কোনো অফিসিয়াল, এবং আপনি বলছেন আপনার কাছেই জানতে পারছি, আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি। কি হাসির ব্যাপার না? মানে সরকার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, সেগুলো সরকারি হাসপাতালে কি করে ব্যবহার হয় এই প্রশ্ন যেমন উঠছে, এই যে ছোট্ট গাফিলতি বলা হচ্ছে না, চিকিৎসক যে কারণে একেবারে অহংকারের সঙ্গে বলতে পেরেছে যে আমি ভুল করেছি, আমার ভুলের জন্য এই ঘটনা ঘটেছে, তাহলে তার ভুলের জন্য যে মানুষের মৃত্যু হলো তার দায় কে নেবে? এই প্রশ্নগুলো সবার মধ্যে রয়েছে। ক্যামেরায় সুদীপ পুচাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে সীমান্ত, সেখানে অশান্তির খবর পাওয়া যাচ্ছে আবারও। ভারত বাংলাদেশ অশান্তির মধ্যেই সীমান্তে গুলি চলল। মালদার সীমান্তে গরু পাচার, অনুপ্রবেশ রুখে দিল BSF। এদিকে বিজিবির সেই উস্কানি উপেক্ষা করে কাঁটাতারের বেড়া দিলেন কোচবিহার সীমান্তের মানুষ। পেট্রাপোল সীমান্তে অস্থায়ী ফেন্সিং তৈরি করল BSF। ভারত বাংলাদেশ অশান্তির মধ্যেই সীমান্তে চলল গুলি। মালদাহার খুটাদহ সীমান্তে গুলি চলে। সীমান্তে গরু পাচার এবং অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল BSF। বাধা দিলে BSF এর ওপর হামলা অনুপ্রবেশকারীদের, পাল্টা শূন্যে গুলি চালালো BSF। কোচবিহারের কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতার দিলেন গ্রামবাসীরাই। ফসল চুরি এবং সীমান্তে চুরি রুখতে অস্থায়ী কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। কৃষকদের নিরাপত্তায় পাহারায় ছিল BSF। কৃষকদের হুঁশিয়ারি, 3 বিঘা করিডর তারা বন্ধ করে দেবেন। এই 3 বিঘা করিডর বন্ধ করে দিলে বাংলাদেশ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পাটগ্রাম। আমাদের জমিতে আমরা তার কাটা দেবো, তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় IG DIGকে ফোন করবো, কথা দিবে, তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো। কাঁটাতার দিতে গিয়ে একাধিক অরক্ষিত সীমান্তে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। এই অবস্থায় বসে না থেকে চূড়ান্ত তৎপর BSF।
বর্ডার আউটপোস্ট পেট্রাপোল সীমান্ত থেকে বর্ডার আউটপোস্ট জয়ন্তপুর পর্যন্ত নিজেদের কাজ সেরে ফেলল সীমান্তরক্ষী বাহিনী। গোটা অংশে যতটুকু অরক্ষিত এলাকা রয়েছে সেখানে ফেন্সিং বা কাঁটাতার দেওয়ার জন্য জমি চিহ্নিত করে বিএসএফ। অরক্ষিত 11 কিলোমিটার অংশে বাঁশ দিয়ে ঘিরছে বিএসএফ। এখানেই শেষ নয়, কাঁটাতার লাগানোর সময় যাতে কেউ বাধা দিতে না পারে এবং বর্তমানে অস্থায়ী রূপে লাগানো থাকা কাঁটাতার যাতে কেউ কাটতে না পারে তার জন্য অত্যাধুনিক সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে সীমান্ত জুড়ে। নির্দিষ্ট অংশ অন্তর অন্তর ট্রিপ ফ্লেয়ার নামে একটি যন্ত্র লাগানো হয়েছে। এই যন্ত্রের বৈশিষ্ট্যই হচ্ছে কাঁটাতার কাটতে এলে ওই যন্ত্র থেকে বেরোবে আগুন, ধোঁয়া, তখনই সতর্ক হতে পারবেন বিএসএফ জওয়ানরা। কুয়াশার ছন্ন রাত হোক বা অন্যান্য সময়ে অন্ধকারে যখনই জওয়ানরা অন্যদিকে যায় তখনই এই কাঁটাতার টোপকেই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে বা পাচারকারীরা ঢুকে পড়ে। মূলত একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় বিএসএফ জওয়ানদের, কিন্তু তারা চেষ্টা করেন অন্তত অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে। সেই কারণে লাস্ট 2 মাসে এই গোটা এলাকা এরকমই কাঁটার তার দেওয়া হয়েছে। 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক ভারতীয় পাচারকারী দালালকে গ্রেপ্তার করে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে ভিন রাজ্যে গিয়ে দীর্ঘদিন ধরে ছিলেন মোহাম্মদ জুয়েল মিয়া ও তার স্ত্রী সোনিয়া। ভারতীয় দালাল মারফত বাংলাদেশে ফিরছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়। সায়ন্ত, সুমন কল্যাণ ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। ভারতে অনুপ্রবেশ, বনগাঁয় গ্রেফতার 3 জন বাংলাদেশি। টহলদারির সময় কালুমবাগান এলাকা থেকে এই 3 সন্দেহভাজন যুবককে আটক করে বনগাঁ থানার পুলিশ। ভারতে ঢোকার বৈধ নথি দেখাতে পারেননি তারা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃত সোহাগ মিয়া, আসান মিয়া ও ইয়াসিন সরকার। ধৃতরা বাংলাদেশের কুমিল্লা এবং গাজীপুর জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। সন্তান প্রসবের পরই কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। পোলবার তৃণমূল পরিচালিত সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্য অপর্ণা পাত্র ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসকের কথায় নার্সিংহোমে ভর্তি হন। 6 জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপরই কোমায় চলে যান অপর্ণা। সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন 80% ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে প্রসূতির। কলকাতায় হাসপাতালের খরচ বেড়ে যাওয়ায় ফের চুঁচুড়ার একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। দলের পঞ্চায়েত সদস্যকে দেখতে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চিকিৎসকের ভুলে এই ঘটনা বলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই আশ্বাস দিয়েছেন তারা।